পথের খোঁজের হেরিটেজ পূজা পরিক্রমা 2008-এর নতুন সংযোজন মাত্র 10 জন নিয়ে হলেও সঠিক সময় আজ মহাসপ্তমীতে 6ই অক্টোবর 2008 সকাল 8:30টাতে শুরু হয়েছে। আমাদের বাহন দুটি সাদা অ্যাম্বাসেডর। উত্তর থেকে আমরা পাড়ি জমিয়েছি একেবারে দক্ষিণ প্রান্তে ভোলাদা ও তার এক সাগরেদের সুদক্ষ ও অভিজ্ঞ হাতের স্পর্শে আমাদের বাহন দুটি প্রায় 1 ঘন্টার মধ্যে বেহালা চৌরাস্তার উপর শখের বাজার থেকে ডান হাতে বরিশার সাবর্ণ রায়চৌধুরীর ঐতিহ্যমণ্ডিত পূজার ঠাকুর দালানে হাজির। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম কানু রায়চৌধুরী। আপনি মানে আমি এই আমাদের পরিবারের 33তম পুরুষ। আর আপনাদের মানে বিশেষ মায়ের প্রতিমার কোনো বৈশিষ্ট্য আছে? আমাদের দুর্গা ভক্তি পুজো হয়, সেই পুজোতে মার যে রূপ কল্পনা বর্ণনা দাস আমরা সেই মতো ঠাকুরের মূর্তি বা রং সেভাবে করি। মায়ের রূপ হচ্ছে কত কাঞ্চন বর্ণা, সোনাকে পড়ালে লাল কাঞ্চন বর্ণা, রঙের জন্য টকটকে লাল, এমনি তো ডাকের শাক। আর কোনো মানে এক এক দিনের ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কোনো বিশেষ বৈশিষ্ট্য আপনারা মানে আমি প্রতিবার বললাম হিসেবে বলছি গণেশ দিন টকটকে লাল, ওষুধ দ্বীপ সবজি, লক্ষ্মী মায়ের রং কার্তিক হলুদ আমাদের যে আলা আছে ওটা কিন্তু ডেকোরেশন বা অর্গানাইজ ডেকোরেশন করার জন্য করে না। এবং দর্শনার্থীদের প্রতিটা ঠাকুরের কাছে গেলে দেখতে পাবেন এবং দেখুন মায়ের দক্ষিণ এবং উত্তর অর্থাৎ মায়ের বাঁ দিক এবং ডান দিকে দুটো বক্স করা আছে। মায়ের বাঁ দিকে মানে আমাদের ডান দিকে বা মায়ের বাঁ দিকে দেখবেন রাম রঘুমান, রাম এবং হনুমান আছে। বাঁ দিকটা চাপা পড়ে গেছে রাম রঘুমান। হ্যাঁ, ডান দিকে আছে শিব ও শনি মানে সার গড় আছে, সার শুরু হয়েছে কিন্তু ওটা মায়ের এই ইয়েতে চাপা পড়ে কলা দেখবেন চালচিত্রে পাখি আছে, পাখিরও কিন্তু কটার রং আলাদা, এইটা বৈশিষ্ট্য ভোগের বৈশিষ্ট্য। এখন যেটা বলছি, আগে আমাদের গত বছর আগে বলি হয়েছে, তখন আগে আমাদের বলির আগে ভোগ হতো খিচুড়ি এবং বলির পরে হতো সাদা করে ভোগগুলোর মধ্যে। এখন আমরা দুটো ভোগই যেহেতু বলি হচ্ছে না, দুটো ভোগই একসঙ্গে। বলি পুজোর বৈশিষ্ট্যের মধ্যে আর একটা যেটা বৈশিষ্ট্য হচ্ছে সন্ধি পুজোর সময় আমাদের কিন্তু আমাদের এখানে
যেহেতু আমরা তখন বাইরে মানে হালি শহরে বাস করতাম, আমাদের এখানে এসে বিলে করতাম সমসাময়িক আমাদের আশেপাশে ঘর কিন্তু বাড়ি একশো মানে অরিজিনালি আপনারা হালি শহরেরই? হালি শহর অরিজিনালি অ্যাকচুয়ালি আমাদের আমরা আসছি যে আমরা এই 855 শেষ মানে আদি শুরু তখন বাংলা করতেন, সেই সময় ভীষণভাবে রৌদ্রগণ বেড়ে যাচ্ছে। রৌদ্রগণ চেক করার জন্য 5 জন ব্রাহ্মণ বন্দোবস্ত করা হবে। আমাদের প্রথম যিনি আসেন আমাদের তিনি হচ্ছে সৌভরি থেকে আমরা শ্রাবণ দেখছি, আমরা শ্রাবণ থেকে লোক বিশেষ বসছি এবং ভবনদার বিভিন্ন মুনিরা আসছে একদিন স্থিতি যুক্ত হয়েছে এবং পরবর্তীকালে সৌভরির ছেলে হচ্ছে বেদবর্ণ। বেদবর্ণের ছিল প্রথম জেনারেশন, ফার্স্ট জেনারেশন। সেই থেকে আমরা 33তম পুরুষ এবং আমাদের যিনি 21তম পুরুষ তিনি এই জমিদারিটা পান। তবে সেই দিকে আমাদের শুরু করে ফলে তখন আমাদের বাস ছিল মানে হালি শহর তথা 5টা গ্রাম এবং গণ্ডগ্রাম নামে একটা গ্রাম ছিল, 5টা একটা গণ্ডগ্রাম। সেই জন্য আমাদের অ্যাকচুয়ালি টাইটেল হচ্ছে গাঙ্গুলিয়া। এটা কিন্তু খেতার না, খেতা মজুমদার চৌধুরী তখনকার রেভিনিউ কালেকশন করতেন। বসবাস করা শুরু করে এখানে যে আমাদের রায়চৌধুরী বাড়ি এটা এখানে কতদিন হচ্ছে এই জায়গায়? এই পুজোতে এখানে হচ্ছে এবারে 300 এবারে কামিং হয় 400। কলকাতার মধ্যে পারিবারিক পাশে হলো আমাদের রায়চৌধুরী আটচালা বাড়ি। আমাদের এখানে কিন্তু 9টা বাড়ি আছে, তার মধ্যে 6টা বাড়িতে পুজো হচ্ছে মানে না অনেক কোথায় ধরুন এখন প্রোগ্রামে গেছে, কোথায় ধরুন 21তম জেনারেশন পুজো শুরু করেছিল, কোথায় 27তম আমাদের বাংলাদেশের বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে তো আমাদের আত্মীয় আছে, মানে আমারও আমাদের বিভিন্ন আত্মীয়রা আছে। এছাড়া আমাদের কিন্তু আমি নাকি আগের সময় বলতে আমার বাড়িতে দিলাম, এই আমার পুত্র বাড়ি কষ্টমূর্তি না আমরা এইখানে বসে ওই 2 মানে 48 বছরের মধ্যে এখানে বসে ভোগ করে আমরা এবং সেই ভোগটা হচ্ছে আস্তে লঙ্কা স্পাইস না সঙ্গে দেওয়া ঘি এই যে তার সঙ্গে পোড়া লেখা এই যে মাকে জন্য সঙ্গীতের ওইটা আপনার নিরামিষ না আমিষ? আমাদের সকালবেলা সকালে বলি লাগে হচ্ছে দিয়ে বলি কি এখন ওই সেটা পরে দেখা তখন সব নিয়ম ভেঙে গেল। আর বিসর্জন কোথায় দেবে? বিসর্জন আগে আমাদের হতো আমাদের যারা আছে কালী মেলা যেটা বলে নদী কিন্তু গঙ্গারি করার চেষ্টা করি সকলে মিলে নেমে মায়ের পূজা মণ্ডপে পদার্পণ করেই বাড়ির কর্তা শ্রী কানু রায়চৌধুরীর সঙ্গে আলাপর্ব সেরে চলল তাদের পুজোর বিভিন্ন উপাচার সম্বন্ধে তথ্য বিনিময়। কর্তারা অনেকেই ছিলেন, সকলে সানন্দে জানালেন পুজোটি তাদের
এবার ৩৯৯ বছরে পড়েছে। আগামীবার ৪০০তম বছরে পা দেবে এবং আমাদের ৪০০তম বছরের নিমন্ত্রণও হয়ে গেল সঙ্গে সঙ্গে। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপ। প্রায় পৌনে ১ ঘন্টা থাকার পর সকলে প্রসাদ নিয়ে আমরা সাবর্ণ রায়চৌধুরীর পূজা প্রাঙ্গণ থেকে বিদায় নিয়ে ভবানীপুরের মোহিনীমোহন রোডে অবস্থিত ঐতিহ্যমণ্ডিত মল্লিক বাড়িতে পৌঁছই সদল বলে। তখন সেখানে চলছে পুষ্পাঞ্জলির পর্ব। বাড়ির গুরুজনরা সকলেই হাজির, সঙ্গে বড় থেকে ছোট সকলেই রয়েছেন। মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা শক্তিরূপা গুণময়ী, তিনি একতম প্রকাশিত ভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি, নিমুন্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক, তাই আনন্দমগ্ন।
আকাশ বীণা গানের মালা বীণা তোমায় হারা বাড়িতে আছে भगवती महामाया तुम्ही त्रिगुणात्मिका तुम्ही रजगुणे ब्रह्मार गृहिणी वागदेवी सप्तगुणे विष्णुर पत्नी लक्ष्मी तमोगुणे शिवेर वनिता पार्वती अपार त्रिगुणातीत तुरीयावस्थाय तुम्ही अनिर्वचनीया अपार महिममयी परब्रह्म महिषी देवी ऋषि कात्यायनीर कन्या कात्यायनी তিনি কন্যাকুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে পানির ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো তুমি জাগো জননী বরদা অজরায় অতুলা জননী বরদা অজরায় অতুলা বহু বলধারিণী ত্রিপুদল বারিণী জাগো মা সরলময়ী চন্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো আসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তাঁর আদি নেই তাঁর প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি। প্রথম পর্ব শেষ হতেই আমরা বাংলা ফিল্ম দুনিয়ার একজন অভিজ্ঞ তারকাকেই রঞ্জিত মল্লিক মশাইকে পেয়ে তাকে আমাদের পরিচয় দিয়ে আমাদের বিভিন্ন প্রশ্নে তাকে জর্জরিত করলাম। তিনি অবশ্য আমাদের কোনোভাবেই হতাশ করেননি। তার সাবলীল ভঙ্গিতে আমাদের প্রশ্নের গুরুত্ব দিয়ে সব উত্তরই দিয়েছেন তাদের বাড়ির পুজোর রেওয়াজ ও বিধির ব্যাপারে। তার সহজ ভাব দেখে আমরা সকলেই আপ্লুত হয়েছি।
ইতিমধ্যে আমাদের ক্যামেরাম্যান তরুণদা তার ক্যামেরা চালিয়ে গেছেন মল্লিক বাড়ির পুজোর ঠাকুর দালানে আনাচে কানাচে। বনেদি বাড়ির পুজোর আনন্দের কিছু বিশেষ মুহূর্ত ক্যামেরায় ধরে নিচ্ছেন। প্রায় 1 ঘন্টার মতন থেকে আমরা বেলা 12টা নাগাদ আমাদের তৃতীয় গন্তব্যে চলতে থাকি। মিনিট 20-র মধ্যে আমরা পৌঁছে যাই মধ্য কলকাতার জানবাজারের ঐতিহ্যমণ্ডিত রানী রাসমণির বাড়িতে। সেখানে আমরা কথা বলেছি মথুরবাবুর পঞ্চম বংশধর শ্রী প্রসূন হাজরা মহাশয়ের সঙ্গে। তিনি আমাদের শ্রী রামকৃষ্ণদেবের পদধূলি খ্যাত এই ঐতিহ্যমণ্ডিত পূজার দালান, পূজার আচারবিধি নিয়ে অনেক প্রশ্নেরই হাসি মুখে উত্তর দেন। একটু বলুন, তারপরে আমাদের কিছু জানবার জিজ্ঞেস থাকলে আমরা জিজ্ঞেস করব। আপনি বলে ঠাকুরের সামনে যাবেন না এখানে? ঠিক আছে, এখানে ঠিক আছে, আমাদের এই পুজোটা শুরু করেছিলেন রানী রাসমণির শ্বশুরমশাই প্রীতিরাম দাস মহাশয়। 1790 সাল নাগাদ এই পুজোটা শুরু হয় এবং তারপরে রানীমার পরে, রানীমা মারা যাওয়ার পরে রামকৃষ্ণদেব এসেছিলেন এই দালানেই পুজো করতে, সখী বেশে পুজো করেছিলেন আমাদের এই দালানে, এবং একবার এসে প্রায় 1 মাস থেকে দুর্গা পুজো করে, জগদ্ধাত্রী পুজো করে তারপরে দক্ষিণেশ্বর ফিরে গেছিলেন। আর আমাদের এখানে আর একটা বৈশিষ্ট্য হলো কুমারী পুজো 3 দিনই, মানে সপ্তমী, অষ্টমী, নবমী। এই যেমন এই সপ্তমীর সন্ধি কুমারী পুজো আর ধরুন 10-15 মিনিটের মধ্যে শুরু হবে। দুটো প্রথা আমরা বন্ধ করেছি। এক হচ্ছে বলিদান প্রথা, 2003 সালে বাড়ির বড়দের সবার সঙ্গে কথা বলে আমরা বন্ধ করেছি বলিদান প্রথা। পাঁঠা বলি ছিল, তার আগে মোষ বলি ছিল। তো সেই দুটো প্রথা আমরা বন্ধ করেছি। কতদিন হচ্ছে এখানে? 1790 সাল থেকে হচ্ছে, 200 বছরের উপরেই। মানে প্রথম থেকে এখানেই হচ্ছে তো? হ্যাঁ, এইটাই মানে রানীমা শ্বশুরমশাইয়ের পুজো আর কি। তারপরে রানীমা এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলেন। রামকৃষ্ণদেব কি এখানে কোনোদিন? রামকৃষ্ণদেব তো এখানে সখী বেশে আমাদের এই দালানে পুজো করেছিলেন। উনি হোম করেছিলেন, আমাদের এখানে হোমকুণ্ডও আছে। এখানে মানে আমাদের বোধনগড়, আমাদের পুজো শুরু হয় আপনার প্রতিপদ থেকে, মহালয়ার পরে থেকে। এই 10 দিন ধরে নবরাত্রি পুজো চলে। আমাদের এখানে ভোগের হচ্ছে যে অন্নভোগ হয় না। আমাদের এখানে যে মাকে যে দেওয়া হয়, ধরুন লুচি, খাজা, গজা, পেড়াকি, মিষ্টি, এইগুলো দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। এবং যা মিষ্টি টিষ্টি দেখছি বাড়িতেই তৈরি হয়, সন্দেশ ছাড়া। এমনি খাজা, গজা, পেড়াকি, মাতৃভোগ বাড়িতেই তৈরি করা হয়। 3 দিন বললাম তো কুমারী পুজো হয়, সপ্তমী, অষ্টমী, নবমী। তারপরে আপনার আমাদের ঠাকুরটা দেখবেন মুখটা হাতে তৈরি, মানে ছাঁচে কিছু তৈরি নয়। আর রংটা হয় তপ্ত কাঞ্চন বর্ণ। যারা তৈরি করে তারা কুমোর নয়, তারা আপনার চিত্রকর। যে আমাদের যে চালচিত্র যে আছে তাতে দেখবেন ওই চণ্ডী পুরাণ সব কিছু ওই বর্ণনা করা আছে চালচিত্রে। ডাকের সাজ বরাবর প্রথম থেকেই হয়। আর এমনি নবমীর দিন কি কোনো মানে আপনি এমনি ইয়েটা কী হয়, কোনো মানে যেটা ভোগ
সেটা কি কোনো নিরামিষ না আমিষ? না, নিরামিষ ভোগ। হ্যাঁ, সেটা কি আগে হতো যখন পাঁঠা বলি? পাঁঠা বলি হতো না, ওটাও ধরুন ওটা একটা অদ্ভুত বলা হতো আর কি, নিরামিষ পাঁঠার মাংস। ওতে আপনার পেঁয়াজ কিছু দেওয়া হতো না যখন পাঁঠা বলি হতো, মহাপ্রসাদ হতো আর কি। তো আর আমাদের সন্ধি পুজো রাত্রিবেলা যেমন হয়, সন্ধি পুজোতে আগে তো বাইরের লোকজন আমরা অ্যালাউ করতাম না, কিন্তু এখন তো প্রেসের যুগে অ্যালাউ করতেই হয়। তো আগে ওই 40 মণ চালের আমাদের নৈবেদ্য হতো। তো এখন কমে গিয়ে ওটা 1-1.5 মণ চালের নৈবেদ্য হয়, আর ওই 108টা ওই প্রদীপ আছে, সেই তখনকার সময় ওইটা জ্বালানো হয়। সেটা এইখানেই? হ্যাঁ, এইখানেই। আর এই বিসর্জনের কি কোনো মাহাত্ম্য? বিসর্জন প্রথমত মাহাত্ম্য, আমাদের বিসর্জন কাঁধে করেই মানে হতো। তারপরে এখন লোকজনের অভাব না, এখন আমরা আমাদের নিজেদের ফ্যাক্টরিতে ট্রলি বানিয়ে নিয়েছি। তো ওই বাড়ি থেকে বাইরে তো নিয়ে যেতে হয় কাঁধে করেই, ট্রলি করে। হ্যাঁ, গঙ্গাতে বিসর্জন। এটা অ্যাকচুয়ালি হ্যাঁ দেখুন বাবুঘাটে বিসর্জনের, বাবুঘাটের পাশেই আর কি। কেন কি বাবুঘাটটা হচ্ছে রাসমণির হাজবেন্ডের নামে, ওনার তৈরি করা ঘাট, বাবু রাজচন্দ্র দাস বাবুঘাটটা। তো আগে নিয়ম ছিল যে আমাদের ওই ঘাটে বিসর্জনের সময় আমাদের ঠাকুর বিসর্জন হওয়ার পরে অন্য ঠাকুর শুরু হয়, কিন্তু ইদানিং ঠাকুর এত বেশি হয়ে গেছে যে ওইটা মেনটেন করা যায় না। আর আমাদের যেতে যেতে সন্দেহ হয়ে যায় বিসর্জন দিতে। এবং সেটা কি গিয়ে মানে আমরা কি নৌকোয় চড়ান মাকে? না না, 68-69-এর পরে আর নৌকোয় বিসর্জন দেওয়া হয় না। সেবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অবশ্য কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, কিন্তু সেই জন্যে আমরা আর নৌকোয় চলা যায়, আর এত ভারী ঠাকুর তো নিয়ে গিয়ে এমনি করে গরম করি। আর এর যে ধরুন সারা বছরের যে অন্যান্য আচার বিধি, সেই মানে সেগুলো কি কোনো স্পেশাল কিছু হয় এখানে? হ্যাঁ, এখানে ধরুন রানীমার যেহেতু দালান, আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয়, সরস্বতী পুজো হয়, আর আমাদের নিত্য পুজোর জন্য ঠাকুর ঘর আছে। মূর্তি করে তো? মূর্তি জগদ্ধাত্রী ঠাকুরের ঘর হয়, সরস্বতী ঠাকুর এমনি কিনে আনা হয়। আর আপনার ঠাকুর ঘর আছে, ওখানে নিত্য পুজো হয়। আর মন্দিরে এখন যে রঘুনাথজি আছেন, ওনার মানে আমাদের বাড়ির প্রতিষ্ঠিত গৃহদেবতা, তো সেইটা নিত্য পুজো হয়। আমার মা জেঠুমা, আমার এক বৌদি আছেন, ওনারা ওটা করেন আর কি। আর এখানে কালী পুজো হয় না, যেহেতু দক্ষিণেশ্বর মানে আছে, ওইখানে কালী পুজো হয় বলে এখানে আর কালী পুজো হয় না। আমি মথুরবাবুর তরফে, ওনার 5th জেনারেশন। কি নাম? প্রসূন হাজরা। দক্ষিণেশ্বরে কি আপনারা কালী পুজোর সময় যান? সবসময় যাই, আমাদেরই তো যেতে হয়, আমি তো ওখানকারও ট্রাস্টি। সকলকে প্রসাদও দেওয়া হয়। মাতলো যে ভুবন, বাজলো তো
1টা নাগাদ আমাদের গন্তব্য ছিল পিয়ারলেস ইন, যেখানে মহাভোজের আয়োজন সারা হলো। প্রায় ঘণ্টাখানেক খাওয়া দাওয়া ও বিশ্রামের পর আমরা রওনা দিয়েছি বউবাজার অঞ্চলে নির্মলচন্দ্র স্ট্রিটের উপর অবস্থিত চন্দ্রবাড়িতে।
সেখানে শ্রী ভাস্কর চন্দ্র মহাশয়, শ্রী প্রতাপচন্দ্র মহাশয়ের ভাইপো আমাদের সামনের চন্দ্রবাড়ির পুজোর ঐতিহ্য ও ইতিহাস সম্বন্ধে বেশ কিছুক্ষণ আলোচনা করেন। 1877 সালে গণেশচন্দ্র এই পুজো শুরু করে, তারপর সমানে চলছে। আর এর এখন কে চালাচ্ছেন? আপনাদের কি আরো শরীর টরিক আরো? না, আমাদের শরীর বলতে কিছু নেই। আমরা মানে শুধু এটা আমাদের ফ্যামিলি, আর অন্য কোনো জ্ঞাতি শরীর। আর এমনি পুজো হিসেবে মায়ের মূর্তি হিসেবে আর মানে পুজোর যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী বা দশমী স্পেশাল আপনাদের কি মূর্তি বা আমাদের মূর্তির স্পেশালিটি আমাদের যেরকম ট্র্যাডিশনাল ডাকের সাজ? ডাকের সাজের মূর্তি হয়। আর আমাদের স্পেশালিটি হচ্ছে সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন কুমারী পুজো। আচ্ছা, 3 দিনই হয়? 3 দিনই। আর এমনি কোনো বলি টলির ব্যবস্থা বা? না, আমাদের চাল কুমড়ো বলি। আচ্ছা। আর এমনি অন্য কোনো আপনাদের এই সময়টা কী চলে, মানে নিরামিষ? আমরা নিরামিষ চলে। তবে আমাদের বাড়িতে ওই মাংস, ডিম, পেঁয়াজ এসব হয় না। আচ্ছা। কিন্তু মাছটা। আর এমনি যখন বিসর্জন যেরকম ভাবে লরিতে নিয়ে কাঁধে করে নিয়ে দিয়ে যাওয়া বা কোনো পাশের কোথায়? এক সময় জগন্নাথ ঘাটে হতো, কিন্তু আজকাল তো জগন্নাথ ঘাট ইনঅ্যাক্সেসিবল হয়ে গেছে। বা সেটা কি আপনারা নিয়ে গিয়ে সেই নৌকো চড়িয়ে সেইখানে? আগে এখন আর নৌকো পাওয়া যায় না ওই ঘাটে। স্যার আপনার নামটা? আমার নাম ভাস্কর চন্দ্র। মানে এখন কি আপনি এদের মধ্যে সবচেয়ে সিনিয়র? না, আমার দাদা ছিলেন প্রতাপবাবু বড়। আচ্ছা। আমি প্রতাপবাবুর ভাইপো। আচ্ছা। আর দাদা আছে, দাদাই সবচেয়ে। মানে প্রথম পুজোটা এখানেই হয়েছিল তো শুরু? এখানে। ঠিক আছে, আপনার কাছ থেকে আমরা বিরক্ত করলাম না, না। আচ্ছা, আমরা তারপরে এবার নর্থ দিয়ে আসতে দুপুর গড়িয়ে যাওয়ায় কিছুটা পুজো বাড়ির ভিড়টাও কমে গিয়েছিল। এরপরেই আমাদের পরবর্তী গন্তব্যে আমরা এসে পড়ি ঠনঠনের দত্ত বাড়িতে। সেখানে কর্তারা অনেকেই ছিলেন। আমাদের ঠাকুর দালানে বসিয়ে বিশদ ইতিহাস ও দত্তবাড়ির পুজোর সাবেকি প্রেক্ষাপট খুব বলিষ্ঠভাবে তুলে ধরেন শ্রী মিলন দত্ত, ওই দত্ত বংশেরই
পঞ্চম বংশধর। বাড়িতে ঢোকার মুখে বসেছে নহবত। বনেদি বাড়ির বনেদি আনার সব লক্ষণই সুস্পষ্ট। দেখুন, ক্যামেরা তো চলছেই। তার প্রোটেস্টে আমরা উড়তে ত্যাগ করি। আমরা জাতিতে বৈশ্য, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মানে তিনজনের কাজ ভাগ করা ছিল, আর শূদ্ররা এদেরকে ভাগ করে। ব্যবসায়ীদের কাছ থেকেই তো বেশি ট্যাক্স আদায় হয়। তো বল্লাল সেন খুব বাজে ধরনের লোক ছিল, মানে এমনি হি ওয়াজ আ বাস্টার, ক্ষেত্রজ পুত্র বলে, মানে ওর জন্মের ঠিক নেই সিধে কথা, এবং খুব যুদ্ধবাজ। যুদ্ধের জন্য খালি টাকা চাইছে, ট্যাক্স মানে ট্যাক্স। তখন আমাদের যখন এটা আপনি পাবেন এতে কী বলে সুনীতিবাবুর বল্লাল চরিত্রে পাবেন, এবং আমাদের জাতি নিয়ে সুবর্ণমণির জাতি নিয়েই লেখা আছে। তখন আমাদের হেড ছিলেন মহেন্দ্র। তো উনি প্রোটেস্ট করেন যে না, এই খারাপ কাজের জন্য আমরা তোমাকে কোনো ট্যাক্স দেবো না, তুমি তো কনস্ট্রাকটিভ কিছু করো, উন্নয়নের কিছু করো, তো যুদ্ধ করার জন্য তোমাকে কোনো টাকা দেবো না। তখন উনি কী করলেন, কোমর কামার মানে নিচু জাতিদের হাতে জল জল করে দিলেন, মানে এদের হাতেও জল খাওয়া যাবে। তখন তো এই বর্ণ বৈষম্য ছিল, মানা হতো, কোমর কামারদের হাতে জল খাওয়া হতো না, বলে জল জল করে দেওয়া। অপাঙ্ক্তেও না, এক পঙ্ক্তিতেও খাওয়া যাবে এদের সঙ্গে বসে, অপাঙ্ক্তেও মানে কি এক পঙ্ক্তিতে খাওয়া যাবে না, তাই তো মানে তাই দাঁড়ায়। এদের সঙ্গে পঙ্ক্তিতেও ভোজন করা যাবে, প্লাস জল মানে এদের হাতে জলও খাওয়া যাবে। তো অ্যাকচুয়ালি এই প্রোটেস্টের জন্যে মানে তখনকার দিনে সুবর্ণমণি সমাজের ইয়াং জেনারেশনরা তখনকার দিনে ওই সং বেরোতো, সং দিয়ে প্রোটেস্ট হতো। এখন যেমন মিছিল হয় তেমনি সং বেরিয়ে প্রোটেস্ট হতো। সং বেরিয়ে অনেক রকম তাকে নিয়ে, তার চরিত্র নিয়ে, তার জন্ম বৃত্তান্ত নিয়ে এরকম সং বেরিয়েছে। তাতে তিনি রেগে যান, রেগে গিয়ে এইসব করেন। করার ফলে অন প্রোটেস্ট বৈশ্য জাতি মানে সুবর্ণমণির সমাজ আমরা সপ্তগ্রাম। সপ্তগ্রাম মানে তখনকার দিনে কিছু কিছু পোর্ট ছিল, সপ্তগ্রাম, তমলুক, এগুলো সরস্বতী নদীর অবক্ষয়ে সপ্তগ্রাম জনশূন্য হয়ে যায়। তখন তারা মাইগ্রেট করতে আরম্ভ করে, কিছু চুচড়ো, চন্দননগর, হুগলি, গঙ্গার ধার, তখন ওয়ে অফ ট্রান্সপোর্ট জলপথ। তো কিছু সবচেয়ে যারা মানে উৎসাহী তারাই কলকাতায় আছে। কলকাতা তখন জঙ্গল, চৌরঙ্গিতে ভাগত। আর আদি কলকাতা বলতে এখন আপনার কলকাতা বলতে T2T বলেন তো, Baba to Taliganj। অ্যাকচুয়ালি দ্য ক্যালকাটা ওয়াজ B2B, Belgacia to Bowai. This is the real Calcutta, and others are extension, time to time. সেগুলো ছিল সাবাব নয়, ইট ওয়াজ ফরেস্ট, ডেন্স ফরেস্ট, গ্রামও নয়। এইসব রাস্তা থেকে কালীঘাটে যেতে লোকে ভয় পেত, মৃত্যু হয়ে যেতে পারে, ডাকাতি হতে পারে, বাঘে খেতে পারে। গরুর গাড়ি তখন তো মোড অফ ট্রান্সপোর্ট অন্য, আর জলপথ ওই আদিগঙ্গা ওই জন্যই তৈরি। গঙ্গা দিয়ে আদিগঙ্গায় খালে ঢুকে নৌকো দিয়ে কালীঘাট দর্শন করে লোকে ফেরত আসতো। ভয়েতে গরুর গাড়িতে যেত না, গরুর গাড়িতে লুটপাট হয়ে যাবে এবং ডাকাতি হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত হতে পারে। এই জন্য জলপথটাই, এই জন্যই আদিগঙ্গা। কিন্তু আদিগঙ্গার এখন কী অবস্থা দেখুন, তার উপরে মেট্রোর খম্বা পড়ে গেছে। আপনাদের এই পুজোটা কবে থেকে? আমাদের এই পুজো, আমি এইটাই এই জন্য এভরি হিস্ট্রি হ্যাজ গট সাম হিন্ডারল্যান্ড। পশ্চাৎভূমি না থাকলে তার মানে আপনার অতীতের গর্ভেই বর্তমান এবং ভবিষ্যতের সৃষ্টি। We cannot override or rewrite history. History is history. তখনকার দিনে 19 শতাব্দীতে যে স্মৃতি দেখানোর, আমার পয়সা হয়েছে এটা দেখানোর জন্য দুর্গাপুজো না করলে সে জাতে উঠতো না, বাংলা কথা। এটা রেজাল্ট ইজি। ও 10,000 ঢাক করেছে না, আমাকে 12,000 ঢাক করতে হবে। এই হ্যাঁ, ও সোনার গয়না করেছে, গয়না পড়তে যেত নাকি বলে শ্রীকৃষ্ণ দায়ের বাড়ি মা দুর্গা। ও গয়না করেছে, আমি অন্য একটা জিনিস করি, সামথিং ডিফারেন্ট। তো এই রেসারেসি করার জন্য তখনকার সময় দুর্গাপুজো করা হয়। আর আমি কিছু একটা হয়েছে এটা শো করার জন্য দুর্গাপুজো। এখন তো অনেক কেউ মিৎসুবিশি ল্যান্সার কিনছে, কেউ BMW কিনছে, এটা হচ্ছে স্মৃতি দেখানো। তখনকার দিনে দুর্গাপুজোটা করাই হচ্ছে স্মৃতি দেখানো, যে আমি কিছু একটা হয়েছে। কিন্তু আপনি আমাদের স্ট্যাটাস সিম্বল,
ভেরি রাইট। কিন্তু আমাদের যিনি এই বাড়ির প্রতিষ্ঠাতা, আমাদের এই দুর্গাপুজোর যিনি প্রতিষ্ঠাতা, তার একটু হিস্ট্রি বলি। ওখানে এখানে দেখতে পারবেন লেখা আছে 1829 সালে জন্ম, 1889 সালে মৃত্যু, জীবন হচ্ছে 60 বছর। উনি দুর্গাপুজো করছেন 1855, তার মানে 26 বছর বয়সে দুর্গাপুজো। 26 বছর বয়সে সব কিছু করা হয়ে গেছে তার মানে। When he wanted to show chastity, he achieved everything. He was 26. And it is unbelievable nowadays. একটা ছেলেকে স্ট্যান্ড করতে, পড়ালেখা শেষ করতে 30 বছর লেগে যায়। তো তিনি ততদিনে এই ভদ্রাসন প্রতিষ্ঠা, আমাদের অরিজিনাল বাড়ি আপনার 1 নম্বর কোলটলা স্ট্রিট, যেটা এখন সেন্ট্রাল অ্যাভিনিউর মধ্যে। সেন্ট্রাল অ্যাভিনিউ এত চওড়া ছিল না, আমাদের বাবারাও দেখেছেন সেন্ট্রাল অ্যাভিনিউ শুরু। সেই সেন্ট্রাল অ্যাভিনিউ যখন চওড়া হয় তখন ওটা সেন্ট্রাল অ্যাভিনিউতে পড়ে যায়। 1 নম্বর এখন যেটা সিআর অ্যাভিনিউ, যে পেট্রোল পাম্পটা আপনার পাতাল লেনের গর্বে চলে গেছে আর কি, ওই মুকেট এবং এনি হাউস। তো ফাইন্যান্সার, হ্যাঁ, ইউ ক্যান সে ব্যাংকার, who supply money, who provide money. তো তখন জানিস কেনার উনি ছিলেন। এছাড়া ওনার যে পার্সোনাল ব্যবস্থা ছিল, ব্যবসা ছিল পিস গুডস। এই যে লাল পাগড়ি দেখেন না, এটাকে বলে টার্কিশ রেড ক্লথ। লাল পাগড়ি আপনি দেখেছেন? আমার খুব ছোটো বয়সে মনে আছে, এই রাস্তায় দাঁড়াতো ট্রাফিক পুলিশ লাল পাগড়ি। সেই টার্কিশ রেড ক্লথ উনি ইম্পোর্ট করতেন এবং সাপ্লাই করতেন টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্লাস জুট বেল্ট। তখনকার দিনে তো ব্যবসাটা ছিল এখান থেকে চলে যেত র মেটেরিয়াল, আসতো ফিল্ড। এই দুটোর ব্যবসাতে তিনি প্রতিপত্তি করেন, করে দুর্গাপুজো শুরু করেন। কিন্তু কোনো প্রচার তিনি কোনোদিন করেননি। প্রচার বিমুখ, নিজের প্রচার আপনি দাঁড়িয়ে কত অমুক ছিলেন, আপনি কোথাও লেখা পাবেন। উনি আমাদের একটা ট্রাস্ট আছে সুবর্ণমণিক চ্যারিটেবল ট্রাস্ট, আর একটা আছে সুবর্ণমণিক সমাজ, দুটো ডিফারেন্ট। সুবর্ণমণিক সমাজের একটা বিল্ডিং আছে, আপনি দেখবেন ঘটে থাকেন লোক, হ্যাঁ, আমাদের সমাজের বিল্ডিং বা নিজস্ব বিল্ডিং, আমার সম্পত্তি সুবর্ণমণিক সমাজ। চ্যারিটেবল ট্রাস্টের অফিস কিন্তু আমাদের বাড়ি আছে। সেখানে কিছু দান খয়রাত করা হয়, বিধবাতে দেওয়া হয়, মেধাবী ছাত্র, গরিব ছাত্রদের বই টই, মেডিকেল যারা করছে, ইঞ্জিনিয়ারিং করছে, এমনকি 12 অনওয়ার্ড বই টই দেওয়া হয়। এই প্রতিষ্ঠাতা সদস্য গাড়িঘাট, এর মধ্যে 3-4 জন ছিলেন আপনার। এই ওরা সিঁড়ি দেখেন, এমএলএস ওয়ার্ড, মতিলাল সিং ওয়ার্ড যেটা, ওটা ওনার ভদ্রা ছিল। যখন মিটিংয়ে সবাই বললো যে একটা মেডিকেল কলেজ হওয়া উচিত, বললেন ইট ইজ দ্য ফার্স্ট মেডিকেল কলেজ ইন ইন্ডিয়া, অ্যান্ড দ্যাট দেন ক্যালকাটা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ইট ওয়াজ বিফোর 1911। দিল্লিতে সরে যায় 11-এ, তার আগে প্রতিষ্ঠা হয়েছে মেডিকেল কলেজ। উনি তো তারা ভদ্রাসন দান করে দিলেন। এই প্রচার কটা লোক জানে? ওনার শ্রী স্কুল কলেজ উনি করে গেছিলেন বিনা পয়সা, ছাত্ররা পড়ালেখা করবে, এটা বন্ধের নেই এই কনভেন্টের হাওয়ায়। উনি তো কিছু ভেবে করেছিলেন, কিন্তু পরিস্থিতি বর্তমান এই টাফনেস এগুলোকে এখন কালের গর্বে, এটাই বলা যায়। আর কি বলবো, একটা অত বড় বিল্ডিং পড়ে আছে, ছাত্র হয়। আমিও তো বেঙ্গলি মিডিয়ামে পড়েছি, কিন্তু আমি আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিচ্ছি, খুব স্বার্থপর। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যা পড়ালেখার স্ট্যান্ডার্ড দিলে জানি আমি কিছু হবে না। বাংলা কথা যে আপনাদের বলছে, আমি কিন্তু সবই পুজো সম্পর্কেই বলছি। এইসব স্পেশাল দিনগুলোয় বা আপনার এখানেই আছে মূর্তি, যেটা ব্যাপার হচ্ছে আমরা বৈষ্ণব নয়, সবাই কোনটি গাড়ি মাছ মাংস খায় না। আমি তো মাছ মাংস, সাপ, গরু, মোষ সব খাই, ঠিক আছে। কিন্তু আমরা বিষ্ণু সেবা, আমাদের কুলদেবতা হচ্ছেন বিষ্ণু এবং নারায়ণ, ধৈর্য লক্ষ্মী ঠাকুর। তো বিষ্ণু যারা সেবক তাদের শক্তি পূজার অধিকার, দুর্গা পুজোটা শক্তির পূজা। somebody is killing somebody, এটা যদি শক্তি পূজা হয়, কালী পূজা শক্তি পূজা হয়। বৈষ্ণব মানে বৈষ্ণবপন্থীদের শক্তি পূজার কোনো অধিকার নেই। বাট
one has to show his testimony. তখন তো একটা স্বপ্নের গল্প টল্প আমরা অনেক দিন ধরে শুনি, তার বেশ কতটা আছে আমি ঠিক আপনাকে বলতে পারবো, কারণ আমি তার সেটা কনফার্মেশন পাইনি। আমি জন্ম থেকেই শুনে আসছি স্বপ্ন, কিন্তু বাস্তবে কিন্তু সব ফ্যালাসি, সব লজিক ইজ দিস। তখন ব্রাহ্মণদের ওভারকাম করে কোনো কিছু করা খুব মুশকিল আছে। সেটা তো প্রমাণ হচ্ছে ক্ষতিদাহ প্রথা এবং বিবাহ বিবাহ প্রথা। এই ব্রাহ্মণ এবং বিদ্যাসাগর মশাইকে কীভাবে কী বাধা অতিক্রম করে এগুলো সাকসেস আনতে হয়েছিল উইথ দ্য হেল্প অফ দ্য ইংলিশম্যান, যে সবাই জানে। এমনি আমি যদি বৈষ্ণব হয়ে সরস্বতী পূজা করতে যাই, ব্রাহ্মণ উইল নট পারবে। So if you want their sanction, you have to go to the toll. টোলে গিয়ে মতামত আমি শক্তি পূজা করতে চাই, আমি দুর্গা পূজা করতে চাই, কিন্তু আমি বৈষ্ণবপন্থী, আমি কীভাবে দুর্গা পূজা করব। তখন তারা মতামত দেন যে আমরা বিষ্ণু সেবক, বিষ্ণু মানেই কৃষ্ণ, কৃষ্ণ মানেই রাধাকৃষ্ণ। এই মূর্তির মধ্যে আপনি রাধাকৃষ্ণ ভাব করেন, প্রতি অঙ্কে স্ত্রী, অঙ্কে মানে করে শিব অঙ্কে দুর্গা বা মহামায়া যাই হোক, এটা একটা প্রেমময় ভাব, রাধাকৃষ্ণ ভাব। তো সেটা বৈষ্ণবপন্থী তো, তাই নয় কি? তো সেই আরেকটা ভাব আছে, যেমন মেয়ে সপরিবারে বাপের বাড়ি আসছে, কিছুদিনের জন্যে আদর আপ্যায়ন করা হবে, তাকে গহনা দেওয়া হবে, কাপড় দেওয়া হবে, ভালো ভালো খাবার দেওয়া হবে, আবার সুসজল নয়নে তাকে বিদায়ও জানানো হবে। এও একটা ভাব, প্রেমের ভাব, কোনো এখানে হিংসার ব্যাপার নেই। ওদিকে 24 মিনিট যুদ্ধ হয়েছিল, ওদিকে 24 মিনিট যুদ্ধ হয়েছিল, মাঝখানে মৃত্যু হয়েছে। মানে মারার পরও তো আবার জন্মে যাচ্ছে, তাকে তো মহিষের রূপে আসছে, তাকে মারা হচ্ছে, আবার অন্য রূপ ধারণ করছে। অ্যাকচুয়াল মারা যখন হয় মরেনি তখন, তারও 24 মিনিট পর পরে। সেই জন্য সন্ধি পূজার টাইম হচ্ছে 48 মিনিট, অষ্টমীতে 24 মিনিট, নবমীতে 24 মিনিট। সব বছরই এটার কোনো পরিবর্তন হয়। যদি আপনি মাঝি খেয়াল করেন, দীর্ঘদিন ধরে খেয়াল করেন, 48 মিনিটেরই সন্ধি পুজো হয়। কিন্তু শেষ হলো যুদ্ধ, এবং উনি ফিরে আসছিলেন দিওয়ালিতে যাদের। এইভাবেই দিওয়ালি মানানো হয়। দুর্গা পুজোর সঙ্গে দিওয়ালির এইটাই যোগ। আমাদের প্রতিবাদে বলবেন, আমাদের 10 দিনের দুর্গা পুজো, আমাদের ওই 5 দিনের না। এমনি আপনাদের পুজোর যে আচ্ছা তার মধ্যে অবশ্যই আছে। আপনি ধুনো পোড়ানো কাকে বলে জানেন? দ্যাট ইজ অলসো স্পেশালিটি। সংসারের শান্তি কামনায় মেয়েরা ব্রত নেয়, মাথায় একটা বাঁধা, হাতে দুটো সরা, কেউ 9টা পোড়ায়, কেউ 7টা পোড়ায়, কেউ 3টে পোড়ায়, কেউ 1টা পোড়ায়, মেজরে পোড়াতে হয় শান্তি কামনা। অষ্টমীর দিন পুষ্পাঞ্জলির পর, এবং পালাদার কাজই করে সন্ধি পূজা ধুনো পোড়া। আর এই কথাই দশমী বিসর্জনের পর, বিসর্জন মন্ত্রে মানে এখানে বিসর্জন হয়ে যায়, তারপরে দুটো চিড়ে আরসি ডোবানো হয়ে যায় হলুদ জলে। আমরা হলুদ জলে বিসর্জনের মুখ দেখি, এটা একটু সিম্বলিক বিসর্জন, ওইটাকে আসল বিসর্জন। এবারে আপনি তো আর রেখে দেবেন না এত বড় জিনিসটাকে বাড়িতে, সেটাকে অন্যায় ভাসিয়ে আসা হয়, ওটা একটা টোকেন। এইবার যে গঙ্গায় যে ভাসিয়ে আসছে বিসর্জনের সময়, আমরা কাঁধে নিয়ে যান, আপনারাও মানে কাঁধরাও যাই, পুরীও আসে, আমাদের অনেক বাড়ি থাকে এখনও কাঁধে। ওটা কি গঙ্গায় হয় নাকি আদিগঙ্গায়? গঙ্গায়। আদিগঙ্গা আমাদের এখানে সাউথ, আমরা জগন্নাথ ঘাটে যাই। তো আপনারা যে 4টে ঠাকুরের, 4-5টা ঠাকুরের পারমিশন আছে কাঁধে, তাদেরই খালি জগন্নাথ ঘাটে গিয়ে নৌকোয় চড়িয়ে, আগে নৌকোয় চড়ানো
দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। আমরাও পৌঁছে গেছি আর এক তখনকার দিনের ঐতিহ্যবাহী বাড়িতে। বিডন স্ট্রিটের ছাতুবাবু লাটুবাবুর বাড়ির আঙিনায়। তবে সেখানে পৌঁছে আমরা ঠাকুর দালানে বাড়ির কাউকেই পাইনি কথা বলার মতো। প্রতিমা দর্শন করে আমাদের ক্যামেরা চারিদিক ঘুরপাক খেয়ে আবার সকলে মিলে হয়তো এবার কিছুটা সকলের মুখেই ক্লান্তির ছাপ নিয়েই শেষ গন্তব্যে হাজির, রাজা নবকৃষ্ণদেবের শোভাবাজার রাজবাড়িতে। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করে বিশাল আঙিনায় এসে পড়তেই দেখা গেল বেশ কিছু দর্শনার্থীর ঢল নেমেছে। তবে পথের খোঁজের সদস্যদের তাতে কোনো বাধা সৃষ্টি হয়নি। প্রতিমা দর্শন করে বেশ কিছুক্ষণ বসে দাঁড়িয়ে ঘুরে তারা ক্যামেরার ভাবগতিক অনুসরণ করলেন। তবে এখানেও পুজোর কর্তাদের কাউকে পাওয়া যায়নি। পথের খোঁজের পূজা পরিক্রমা এই প্রথম প্রয়াস শেষের পথে।
শ্যামবাজার মেট্রো হয়ে ডানলপ ব্রিজে এসে শেষ হয়। সময় তখন বিকেল 5:30। আসছে বার আবার হবেই বলে আশা। তবে এবার বনেদি বাড়ির বনেদিয়ানা দেখতে হয়তো সকলে পাড়ি জমাতে পারে কলকাতার পার্শ্ববর্তী বা পশ্চিমবঙ্গের কিছু ঐতিহ্যবাহী পূজামণ্ডপে জেলাগুলিতে। সভ্যরা আরও সংখ্যায় ভারী হবেন আগামীবার, এই আশা নিয়েই আজ বিদায়।